সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। জি সুমন মুস্তাফিজ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। শিরোনাম পড়ে এসে আমরা আলোচনায় যাব। আমরা জানিয়ে দিব শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো রয়েছে। প্রথম আলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল, ফিরল গণভোট। নামেই সৌন্দর্য বর্ধন, মাঝপথে 59 কোটি টাকা অপচয়। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিধানসহ পঞ্চদশ সংশোধনীর 4 অনুচ্ছেদ বাতিল। শেখ হাসিনা, শেখ রেহানা, জয় টিউলিপ সহ জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধান চালাবে দুদক। 8 প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ। D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার। শিরোনাম ছিল ইত্তেফাকের, রয়েছে সমকাল। তারা শিরোনাম করেছে ফিরছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, গণভোট। হাসিনা, রেহানা সহ 4 জনের দুর্নীতির অনুসন্ধানে দুদক। বাংলাদেশ প্রতিদিন, ফিরছে তত্ত্বাবধায়ক গণভোট, হাইকোর্টের ঐতিহাসিক রায়। 9 প্রকল্পে হাসিনা পরিবারের লুট, 80,000 কোটি টাকা। যুগান্তরের শিরোনাম দেখব, ওবায়দুল কাদের দেশ ছাড়লেন কিভাবে, 15 দিনের মধ্যে ব্যাখ্যা চাইলেন ট্রাইব্যুনাল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, সংবিধানের পঞ্চদশ সংশোধনের কিছু অংশ বাতিল। বণিক বার্তার শিরোনাম, 2024 সালে বাংলাদেশি টাকা এশিয়ার অন্যতম দুর্বল মুদ্রা, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট। দ্য ডেইলি স্টার, হাইকোর্ট স্ক্র্যাপস পার্ট দ্যাট অ্যাবলিশড কেয়ারটেকার সিস্টেম। সংবাদ শিরোনামগুলো আমরা অল্প সময়ের মধ্যে দেখে নিলাম। একটি শিরোনাম সবাই করেছে, সেই সাথে আরও 2-1টি শিরোনাম আছে। আমি ওই শিরোনামটা ধরে যদি আসতে চাই, আপনি জানেন বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেটি ফিরল গতকালকে, হাইকোর্ট সেটি রায় দিয়েছে। আপনার মতামত জানতে চাই। এখনো ধন্যবাদ আপনাকে। এক পুরোপুরি ফেরেনি, আরও একটু বাকি আছে। এটি নিয়ে অ্যাপেলেট ডিভিশনে রিভিউ হবে। রিভিউয়ে যদি পক্ষে রায় আসে তো ধরেই নেওয়া যায় এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। আমরা জানি যে 13 বছর আগে পতিত সরকার এই রাষ্ট্র ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল। সেই বাতিলের সিদ্ধান্ত মানে বিলুপ্ত করেছিল, বিলুপ্তের সিদ্ধান্তকে বাতিল করা হলো গতকাল। এটি যদি শুরু থেকে বলি যে তত্ত্বাবধায়ক সরকারের প্রেক্ষাপটটা, এটি আরেক স্বৈরাচার, আমরা জানি সবাই, এরশাদ আন্দোলনের মুখে যখন ক্ষমতা ছাড়তে বাধ্য হন, ওই সময় 3টা জোট ছিল। 3 জোটের রূপরেখার ভিত্তিতে আপনার তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে আসা হয়েছিল। এবং আমাদের মতো এই উন্নয়নশীল দেশে, এবং যেখানে কি বলবো, এটা বংশধারার রাজনীতি চলে, পারিবারিক রাজনীতি চলে, সেই রকম দেশের জন্য এই ব্যবস্থাটি ছিল খুব জুৎসই এবং সাধারণ মানুষের পছন্দ ছিল ব্যবস্থাটি। তো কয়েক দফায় ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ চিন্তা করলো যে এটি বাতিল না করলে পাকাপোক্ত করা যাবে না, চিরস্থায়ী করা যাবে না। সেটি ছিল তার ধারাবাহিকতা। তো গতকাল এটি নিয়ে হাইকোর্টে রিট ছিল, গতকাল ঐতিহাসিক রায় হয়। রায়ের মাধ্যমে আপনার 4টি ধারা, পঞ্চদশ সংশোধনীর 4টি ধারা বাতিল করা হয়। যে 4 ধারার মধ্যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসছে এবং সংবিধান সংশোধনে গণভোটের ব্যবস্থা ফিরে আসছে। আমরা এও জানি যে এই সরকারের আরও কিছু কার্যক্রম ছিল, যেখানে বলা ছিল, খুব কায়দা করে বলা ছিল যে সংবিধানে তারা কিছু সংশোধনী নিয়ে এসেছিল, যেগুলো মানে পরবর্তীতে আর কোনো সংশোধন করা যাবে না, এইরকম কিছু ব্যবস্থা নিয়ে। তো সেই ব্যবস্থাগুলোর ক্ষেত্রে গণভোট পদ্ধতি থাকছে। যদিও এটাকে কিভাবে সাধারণ জনগণ নিঃসন্দেহে ইতিবাচকভাবে দেখছে, এটা বলারই অপেক্ষা রাখে না। কারণ যেমন আরও একটি বড় রাজনৈতিক দল, আমরা জানি বিএনপি থেকে, অন্যান্য রাজনৈতিক দল থেকেও দাবি আছে যে 2 মেয়াদের বেশি কোনো সরকার পরপর ক্ষমতায় নয়। এটিকেও ব্যক্তিগতভাবে আমি স্বাগত জানাই। 2 মেয়াদের তাহলে যেটি হয় যে একটি দল যখন ক্ষমতায় থাকে, তাদের নিজেদের যে শৌর্য বীর্য, সেটিকে প্রতিষ্ঠিত করতে পারে। 2টা মেয়াদ যথেষ্ট সময় কাজ করার জন্য। জি, 2 মেয়াদের বাইরে সময় চলে গেলে তখন চলে আসে ক্ষমতার দম্ভ, ক্ষমতা স্থায়ী হওয়ার একটা অহমিকা, যেটা আমরা পিছনে দেখে আসছি। এক্স্যাক্টলি।
তারও পিছনে দেখে আসছি। তো এটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি যে এই সিদ্ধান্ত আমাদের দেশের রাজনীতির জন্য ভীষণ ইতিবাচক ভূমিকা রাখবে এবং গণতন্ত্রের উত্তরণে এটি খুব সহায়কভাবে কাজ করবে আমি মনে করি। নিশ্চয়ই। শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, টিউলিপ সহ জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধান চালাবে দুদক, অর্থাৎ 8 প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এগুলো তো আমরা আলোচনা করছিলেন, সেই আলোচনারই একটি পতিত সরকারের আর একটি কর্মফল এবং একটু ব্যতিক্রম এইখানে যে সরাসরি মানে এতদিনের আলোচনার মধ্যে প্রধানমন্ত্রীর নামটা, দুর্নীতির ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নামটা খুব জোরালোভাবে উচ্চারিত হয়নি। এটি সম্ভবত আমার জানা মতে এটিই প্রথম ঘটনা। তো 8টা প্রকল্প থেকে 80,000 কোটি টাকা 4 জনের নামে, হ্যাঁ, বড় আপা ছেলে, ছোট আপা মেয়ে। তো এগুলো দুঃখজনক ঘটনা। এটি নিয়ে বর্ণনা দেওয়ার কিছু নেই, বলার কিছু নেই। মাত্র 8টা প্রকল্প, একটা প্রকল্প আপনার কত বড় আর্থিক আকার হতে পারে যে যেখান থেকে 10,000 টাকা, এক একটা প্রকল্প থেকে 10,000 কোটি টাকা, মানে 8টা প্রকল্প থেকে 80,000 কোটি টাকা সরিয়ে নেওয়া। এরপরে কি ওই প্রকল্পে আদৌ কোনো কিছু হতে পারে? আরও একটি শিরোনাম আছে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে প্রথম আলোতে একটি শিরোনাম আছে, ওই যে নামেই সৌন্দর্য বর্ধন, মাঝপথে 59 কোটি টাকা অপচয়, বিমানবন্দর সড়কের, বিমানবন্দর সড়ক সৌন্দর্য বর্ধনের জন্য যেখানে 59 কোটি টাকা ব্যয় করা হয়েছে। কিভাবে দেখবেন বিষয়গুলো? যাত্রী ছাউনি তৈরি করা, যাত্রীদের জন্য হয়তো বিনোদনের জন্য একটা টেলিভিশন সেট সেখানে সেট করা, একটু বসার ব্যবস্থা করা, কি এমন আর কি কি সৌন্দর্য, রাস্তাগুলোতে হয়তো ডিভাইডারগুলোতে একটু ফুলের গাছ টাছ লাগানো, সেটিও কি হয়েছে? কোনো কিছুই হয়নি, নাই 59 কোটি টাকা। এইভাবেই তো পদে পদে স্তরে স্তরে দুর্নীতি হয়েছে, যেটা আমাদেরকে পিছিয়ে রেখেছে দুঃখজনকভাবে। আসলে এই যে মানে এই লেভেলের দুর্নীতি যেন আর না হয়, জনগণ তো সেটি চায়, খুব করে চায়, একদম সব পেশার মানুষই চায়। আসলে যদি তাই না হয় তাহলে উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রে যাওয়া তো সম্ভব নয়, যেতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা ডিএইচ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরে গেছেন। জি, আমরা জানি উনি, হ্যাঁ, এটা গত সন্ধ্যায় তার প্রেস সচিব এটা জানিয়েছিলেন, সংবাদ সম্মেলন করেই জানিয়েছেন। এবং আমরা যতটুকু জানি উনি মধ্যরাতে, রাত 1টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা দিয়েছেন। এতক্ষণে তিনি পৌঁছেও গেছেন নিশ্চয়ই মিশরে। তো হয়তো আমরা এরপরে আরও আপডেট পাবো যে সেখানে তিনি কোন বিষয় নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, কি কি তুলে ধরবেন, সেটা আমরা জানতে পারব। এটি মানে একটি দ্বিপাক্ষিক সম্পর্ক বা আন্তর্জাতিক যে সম্মেলন, সেই ইস্যুগুলো নিয়ে এটি ধারাবাহিকভাবে উনি গিয়েছেন। আমরা প্রত্যাশা করি ভালো কিছু হোক। যুগান্তর একটি শিরোনাম দেখছি যে ওবায়দুল কাদের দেশ ছাড়লেন কিভাবে, 15 দিনের মধ্যে ব্যাখ্যা চাইলেন ট্রাইব্যুনাল। এটি খুব, আমি মনে করি যে ট্রাইব্যুনাল একেবারে যথাযথ একটি উদ্যোগ নিয়েছেন। যদিও আরও অনেকেই আছেন এইরকম, তার মধ্যে আলোচনার শীর্ষে আছেন বরাবরই ওবায়দুল কাদের নিয়ে। তাকে নিয়ে রহস্যও আছে বরাবরই, মানে 5 আগস্টের পর থেকেই তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, দেশে আছেন না বাইরে আছেন। হ্যাঁ, আপনার গণমাধ্যম না ঠিক সামাজিক মাধ্যমে ছবি আসলো তিনি দুবাইয়ে, হ্যাঁ, ঘুরছেন, নানান জায়গায় নানান কথা, এবং সবাই ধরে নিয়েছিল যে উনি আর দেশে নাই। কিন্তু তো এটা নিঃসন্দেহে ট্রাইব্যুনালের ভালো উদ্যোগ, কারণ জাতি জানতে চায়, মানুষকে এটি জানাতে হবে। মানুষের সাথে আর কত মানুষ প্রতারণার, দুর্নীতির শিকার হতে হতে, অন্যায় অবিচারের শিকার হতে হতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। এটিও চরম একটি অন্যায়। এই ঘটনার 5 আগস্টের পরবর্তী সময়ে, হ্যাঁ, উনি কোথায় কী অবস্থায় ছিলেন একদিনের জন্যও জানা যায়নি। এখন আমরা জানছি যে উনি দেশ ছেড়েছেন। তো কিভাবে, কার পৃষ্ঠপোষকতায়, ওনার চেয়ে অনেক নিচের স্তরের জেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতারা অনেকেই ধরেন অবৈধ পথে ভারতে পাড়ি জমাতে গিয়ে ধরা পড়েছেন। হ্যাঁ, তাদের খবরটা জানা গেছে, চলে গেছে অথবা চলে যেতে যে অ্যারেস্ট হয়েছে। তো ওবায়দুল কাদের উনি তো এত ফেলনা না, অচেনা না। হ্যাঁ, উনি বিশ্ব ফিগার, জাতীয় মানে পাবলিক ফিগার, মানে সারা দেশের মানুষ। উনি কিভাবে দেশের সীমা ক্রস করলেন? এখানে কারা আপনি মনে করেন যে উনি সহ আরো অনেকে হয়তো এখনো থাকতে পারে?
এটা ওবায়দুল কাদেরের মাধ্যমে প্রকাশে আসলো। জি, এখানে পৃষ্ঠপোষকতা কাদের থাকতে পারে? এই জায়গাটি বলা একটু কঠিন, তবে মানে আমরা প্রথম দিকে যেটি জেনেছি যে যারা বিভিন্ন জায়গায় আছেন, আইএসপিআর থেকে একটি তথ্য দিয়ে জানানো হয়েছিল যে 629 জন মানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছে বিভিন্ন ক্যান্টনমেন্টে। হ্যাঁ, তো উনি সেখানে ছিলেন কিনা সেটারও কোনো স্পষ্ট ঘোষণা ছিল না। সুতরাং ওনার এই দেশ ছাড়ার নেপথ্যে কার ভূমিকা আছে, যদিও ট্রাইব্যুনাল এটি জানতে চেয়েছেন, আমরা আশা করি যে এটা খোলাসা হবে। এখানে যেটি একটি বিষয় স্পষ্ট হয় যে বা যারা হচ্ছে এরকম ফিগার যাদেরকে পালিয়ে যেতে হবে অন্য দেশে, তারা হয়তো যেখানে ছিল তারাই হয়তো তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছে, প্রশ্রয় দিয়ে রেখেছে হয়তো মানে সে সীমান্তের খুব কাছাকাছি কোনো একটা জায়গায় ছিল, অচেনা কোনো একটা পরিবারে, সেখানে সে হয়তো আত্মগোপনে ছিল। কিন্তু এইভাবে আমরা জানতে পেরেছি যে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছে, এবং তার মধ্যে ওবায়দুল কাদেরের নাম ছিল যে উনি হয়তো নিশ্চয়ই পরের দিনই চলে গেছে, কিন্তু উনি এতদিন পর্যন্ত ছিলেন। তো জনগণ এটির পরে বা আগে সব মিলে যে প্রত্যাশা করে যে কেউ যেন আর পালিয়ে যেতে না পারে। অবশ্যই বড় অপরাধী যারা, তাদেরকে দেশে রাখতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং উপযুক্ত বিচার করতে হবে। এটি জনগণের প্রত্যাশা, 16 কোটি মানুষের প্রত্যাশা, কোনো সন্দেহ নাই। ডেফিনেটলি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।